উপদেষ্টাদের সেফ এক্সিট প্রয়োজন নেই, দুর্নীতির কাঠামো থেকে জাতির সেফ এক্সিট দরকার মন্তব্য আসিফ নজরুলের। গুম খুন মুক্ত ব্যবস্থার তাগিদ আদিলুর রহমানের। দেশে জাতীয় নির্বাচনের হাওয়া বইছে, চট্টগ্রামের প্রধান নির্বাচন কমিশনার বললেন ভোট গ্রহণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া। দেশে জ্বালানি ঘাটতির দায় রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীদের, বললেন জ্বালানি উপদেষ্টা। বাধ্য হয়েই করতে হচ্ছে এলএনজি আমদানি। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এবং শহীদ মিনারে শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে হবে দাফন। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই, দুর্নীতির কাঠামো থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, বিগত 16 বছরের গুম খুন লুটপাটের ভয়াবহতা ও আত্মধ্বংসী কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট প্রয়োজন। উচ্চ আদালত ও সংসদীয় কমিটিকে অত্যন্ত শক্তিশালী হিসেবে গড়ে তোলা প্রয়োজন বলে জানান তিনি। একই অনুষ্ঠানে গুম খুন মুক্ত ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সত্যিকার অর্থে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই নির্যাতন, কাস্টোডিয়াল টর্চার এবং বিভিন্ন ধরনের যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়ে থাকে প্রতিনিয়ত, সেই ব্যাপারগুলো দেখতে পারবে এবং আদালত সেই জন্য তৈরি হয়ে থাকবে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। জাতীয় নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, তবে ভোট গ্রহণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে কর্মশালায় তিনি কথা বলেন। এতে অংশ নেন 70 জন নির্বাচন কর্মকর্তা। এ সময় তারা নানা চ্যালেঞ্জ ও সমাধানের নানা কৌশল তুলে ধরেন। নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে। ভোট গ্রহণের জন্য সবচাইতে বড় নিরাপত্তার যে চ্যালেঞ্জটা, এটা একটা বিশাল আকারে দেখা দিয়েছে এবং এটা নিয়ে সবাই দুশ্চিন্তার মধ্যে আছে। এইটা মোকাবেলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জেস আছে, কাদেরকে নিয়োগ করব, কোথায় নিয়োগ করব, একজনের বিরুদ্ধে অ্যাকশন নেব, কোনো সেন্টারে গোলমাল হলো কি অ্যাকশন নেব, কোন ক্যান্ডিডেটের বিরুদ্ধে কি অ্যাকশন নেব ইত্যাদি আছে। কয়েক দফা আলোচনা হলেও শেষ পর্যন্ত ভেস্তে যাচ্ছে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির একীভূত হওয়ার প্রক্রিয়া। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের অভিযোগ, এনসিপির কয়েক নেতার নেতিবাচক অবস্থানের কারণেই থমকে গেছে আলোচনা। যদিও এখনও বিস্তারিত মন্তব্যের সময় আসেনি উল্লেখ করে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দুই দলের একীভূত হওয়ার বিষয়ে এনসিপিতে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের বক্তব্যই রয়েছে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন ছিল একই ছাতায় আসতে পারে তরুণদের দুই রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যে দল দুটির শীর্ষ নেতারা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে লড়েছিলেন একই প্ল্যাটফর্মে একই সঙ্গে। তবে বেশ কয়েক দফা আলোচনা চললেও পুরনো সতীর্থদের একই দলে ফেরার সম্ভাবনা এখন ক্ষীণ বলেই ইঙ্গিত দিচ্ছেন দল দুটির নেতারা। মূলত দলের নাম, নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো সহ মৌলিক কিছু ইস্যুতে মতবিরোধের কারণে মুখ থুবড়ে পড়ে গণ অধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার প্রক্রিয়া। এনসিপির কয়েকজন নেতৃবৃন্দের বক্তব্যের কারণে এখন এটা থমকে গেছে
আমি জানি না আসলে আদৌ হবে কিনা, বাট আমরা বসবো। তাদের কয়েকজন নেতৃবৃন্দ তারা যে হীনমন্যতার মধ্যে রয়েছে, মূলত নিজেদের নেতাগিরি টিকিয়ে রাখার জন্য তারা মনে করছে যে এই দুটা দল এক হয়ে গেলে নেতৃত্বের সুষম বন্টন হবে। এই হীনমন্যতার জায়গা থেকে এনসিপির কয়েকজন নেতৃবৃন্দ তারা এখন এই একটা ইতিবাচক প্রক্রিয়া, এটাকে তারা ধ্বংস করার জন্য নানান ধরনের নেতিবাচক মন্তব্য তারা দিচ্ছে। এমনকি গণমাধ্যমের সামনে গণ অধিকার পরিষদকে নিয়ে নানান ধরনের নিষেধাজ্ঞা করেছে। এই যে মিথ্যাচার করে গণ অধিকার পরিষদকে নিয়ে নানান ধরনের মন্তব্য করা, এটা আমাদের কাছে অত্যন্ত খারাপ লেগেছে। গণ অধিকার পরিষদ এনসিপিতে যোগদান করবে কি করবে না, এটা নিয়ে আমাদের পার্টির ফোরামে আমরা অনেক ধরনের কথা বলেছি। এখানে যেমন ইতিবাচক দিকও ছিল, নেতিবাচক অনেকগুলো বিষয় নিয়েও কথা হয়েছে। কিন্তু এটা যেহেতু একটা প্রাথমিক আলোচনার পর্যায়ে এবং আমরা যেহেতু এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি, সে কারণে এখনও পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করার সুযোগ তৈরি হয়নি। তবে একীভূতা না হলেও দল দুটির মধ্যে নির্বাচনে জোট বা সমঝোতার সম্ভাবনা কতটুকু, সে প্রশ্নেও দুই মেরুতে দুই দল। মধ্যপন্থী যে দলগুলো আছে তাদের সঙ্গে এক ধরনের বোঝাপড়া যদি তৈরি হয়, নির্বাচনী জোট যদি তৈরি হয়, তার জন্য আমরা ওপেন রয়েছে। সেক্ষেত্রে সেটা গণ অধিকার পরিষদ হতে পারে, অন্য যে দলগুলো রয়েছে সেগুলো সেটা হতে পারে। এনসিপির সাথে আমরা কোনোভাবেই নির্বাচনী জোট করব না এবং সেই সম্ভাবনা জিরো। এনসিপি এত বড় দল না যে তার সাথে জোটে গিয়ে আমি ক্ষমতার অংশীদার হতে পারবো। কিন্তু এনসিপির মধ্যে যে ধরনের আপনার এক ধরনের হীনমন্যতা কয়েকজন নেতার মধ্যে, এই কারণে এই সম্ভাবনা আসলে সৃষ্টি হচ্ছে না। তাদের সাথে নির্বাচনী জোট করার কোনো সম্ভাবনা নাই। বাট তারা যদি এখনও আন্তরিক থাকে যে তারা আমাদের সাথে এসে আমরা উভয় মিলে আমরা একটি বড় দল হব, সেক্ষেত্রে আমরা অত্যন্ত ইতিবাচক এবং আন্তরিক। বাট তাদের সাথে কোনো নির্বাচনী জোট আমাদের হবে না। প্রতিষ্ঠার 3 বছর পর গত বছরের সেপ্টেম্বরে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় গণ অধিকার পরিষদ, আর ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হওয়া এনসিপি এখন নিবন্ধন ও প্রতীকের অপেক্ষায়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জ্বালানি ঘাটতি রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরাই তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রাজধানীর একটি হোটেলে টেকসই এলপিজি অর্থনীতি বিষয়ক পলিসি ডিসকাশনে এই মন্তব্য করেন তিনি। বাধ্য হয়ে এলএনজি আমদানি করতে হচ্ছে উল্লেখ করে এলপিজির দাম কমাতে সবাইকে নিয়ে কাজ করার কথাও জানান উপদেষ্টা। অনুষ্ঠানে জ্বালানি খাতের নীতি নির্ধারক, গবেষক, উদ্যোক্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরাও অংশ নেন, তুলে ধরেন নিজেদের মতামত। বাংলাদেশে একটা প্রাইমারি জ্বালানির একটা ঘাটতি আছে। এই ক্রাইসিসটা কিন্তু অটোমেটিক্যালি হয় নাই। ক্ষমতাসীন রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরা আজকের এই সংকটে আমাদেরকে পৌঁছেছে। বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি ক্রিয়েট করা হয়েছে, অপ্রয়োজনীয় ক্যাপাসিটি, কিন্তু কোনো গ্যাস সরবরাহের কথা চিন্তা করে সেটা করা হয়নি। রূপসাতে একটা পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে 8,000 কোটি টাকায় এডিবির অর্থায়নে। ওই প্ল্যান্টটা রেডি, 800 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট, কিন্তু ওখানে কোনো গ্যাস নেই। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। আজ ভোর 4:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে পৌঁছান তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গাজা পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে। শাহিন আলমের রিপোর্ট। আলোচিত আলোকচিত্রী শহীদুল আলম ঢাকার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হয়ে ওঠে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্তের। গাজায় ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সমুদ্র পথে যাত্রা করা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় অংশ নেন একমাত্র বাংলাদেশি শহীদুল আলম। সেখানে তিনি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন। বেশ কিছুদিন কারাগারে আটক থাকার পর বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় শনিবার সকালে নিরাপদে দেশে ফেরেন তিনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে শহীদুল আলম বলেন, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন পুরোপুরি মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে, এখনো কিন্তু গাজা মুক্ত হয়নি। গাজার মানুষরা এখনো আক্রান্ত, তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে, যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে।
আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আর এরকম ফ্লোটিলা যাওয়া দরকার, এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশের মাটিতে পা রাখার আগ পর্যন্ত বেশ উৎকণ্ঠায় ছিলেন শহীদুলের স্বজন, ভক্ত, অনুরাগীরা। তবে তিনি সুস্থভাবে ফিরে আসায় বেশ উচ্ছ্বসিত তারা। মিশ্র অভিজ্ঞতা, একদিক থেকে ভালো লাগার এবং আরেক দিক থেকে আসলে একটা ভয়ের বিষয়ও ছিল যে আসলে কি হবে, শেষ পর্যন্ত ওনাকে আমরা কতদিন পরে পাবো, এটা একটা খুব টেনশনের বিষয় ছিল। ফাইনালি আসলে অত দূর যেতে হয়নি আমাদের, এটার জন্য থ্যাঙ্কস টু গড। লিটারালি ট্রমাটাইজ হয়ে গেছিলাম আমি, যে কি অবস্থা। সারাদিন টিভির মধ্যে ছিলাম, সারা রাত না ঘুমায় আসছি যে জানার জন্য যে কি অবস্থা। শহীদুল আলমের এই সাহসী উদ্যোগের জন্য অনেকেই তাকে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেন, শহীদুল আলম এই অভিযানে অংশ নিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে 11টা থেকে 12টা পর্যন্ত এরকম গুলি চলেছিল। গত বছরেই কিন্তু এই সেম একটা অবস্থা তৈরি হয়েছিল আমাদের এলাকায়, একটা মানুষ মারাও গিয়েছিল। মিয়ানমারে গোলাগুলির শব্দে উখিয়া টেকনাফে আতঙ্ক, কেঁপে উঠছে ঘুমধুম সীমান্ত। আপাতত কৃষিকাজে যাচ্ছেন না অনেকে, নিরাপত্তা হুমকি নেই বলছে বিজিবি। বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহে শ্রদ্ধা নিবেদন চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আছেন সহকর্মী আদনান তুর্য, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেশবরেণ্য কথা সাহিত্যিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এমিরেটস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা হয়েছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা থেকেই বেশ অনেকক্ষণ ধরে তুমুল বৃষ্টি পড়ছিল, তারপরও কিন্তু স্যারের যে শিক্ষার্থী রয়েছেন, স্যারের যারা সহকর্মী বন্ধু রয়েছেন, তার দীর্ঘদিনের চলার পথে যারা সাথী রয়েছেন, তারা কিন্তু স্যারকে শেষ শ্রদ্ধা জানাতে কোনো কার্পণ্য করেননি। তুমুল বৃষ্টির মধ্যে এসেও কিন্তু আমরা দেখেছি প্রচণ্ড ভিড়, এবং সবাই ভিজে ভিজে তাদের প্রিয় শিক্ষককে এক শেষ নজর দেখার জন্য কিন্তু সবাই এসেছিলেন। আমরা দেখতে পেয়েছি একটি শোকের ছায়ায় কিন্তু এই পুরো শহীদ মিনার জুড়ে ছিল। শিক্ষার্থীদের অশ্রু ভেজা কণ্ঠে তারা আসলে সবাই তাদের প্রিয় শিক্ষককে স্মরণ করছিলেন। দর্শক, আপনারা জানেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। গত 3 অক্টোবর তিনি আসলে ল্যাবিড হসপিটালে ভর্তি হয়েছেন, এবং তার মাঝখানে বেশ কয়েকবারই তাকে আসলে লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে এবং লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। গতকাল শুক্রবার বিকেল 5টার সময় আসলে সর্বশেষ মুহূর্তে আমরা জানতে পারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তারপর থেকে কিন্তু বাংলাদেশ জুড়ে একটি শোকের ছায়া বয়ে এসেছিল, কারণ যেই লেখককে, যেই শিক্ষককে বাংলাদেশ হারিয়েছিলেন, তিনি কিন্তু বাংলাদেশের উত্তর আধুনিক লেখার যে প্রচলন, সেই প্রচলনের ধারা শুরু করেছিলেন। সৈয়দ মুস্তফা আলী থেকে শুরু করে আমরা বর্তমানেও হুমায়ুন আহমেদের যে লেখা, বর্তমানে যে আধুনিক যে লেখাগুলো আমরা দেখতে পাই, তার সেই প্রচলনও কিন্তু সৈয়দ মঞ্জুরুল ইসলামের হাত ধরেই। এবং তারই প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের প্রায় সকল স্তরের পেশাজীবীর মানুষজনেরাই কিন্তু স্যারকে শ্রদ্ধা নিবেদনের জন্য এই শহীদ মিনারে অবস্থান করছিলেন। ঠিক দুপুরের জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে, এবং তারপরে বুদ্ধিজীবী কবরস্থানে তার শেষ তাকে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম শহীদ মিনারে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। জমে উঠেছে চাকসু ও রাকসু নির্বাচনের প্রচারণা। ভোটারদের কাছে ইশতেহার ও পরিকল্পনা তুলে ধরছেন প্রার্থীরা। চাকসু নির্বাচন করা নাড়ছে দরজায়, পুরোপুরি জমে উঠেছে প্রচারণার কাজও। তাই তো ছুটির দিনেও থেমে নেই প্রার্থীদের দৌড়ঝাঁপ। হলগুলোর পাশাপাশি আশপাশের কটেজেও পৌঁছে দিচ্ছেন লিফলেট। আগামী 15 অক্টোবর চাকসু নির্বাচন। 5টি অনুষদের 15টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এদিকে চাকসুর পরদিনই 16 অক্টোবর রাকসু নির্বাচন। প্রার্থীদের প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এখন একটু সময় পাওয়া যাচ্ছে, যেহেতু কম সংখ্যক মানুষ রয়েছে, তো সেই ক্ষেত্রে নিজের দুইটা কথা বলতে পারছি। সব মিলিয়ে একটা আনন্দদায়ক পরিবেশ। তাই আমরা চাই 16 তারিখেই নির্বাচন হবে, এবং এই বিষয়ে আর কোনো সন্দেহ নাই। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন অগাধ সুষ্ঠু একটা নির্বাচন দিতে সক্ষম হবে 16 তারিখে, সেই আশাবাদ ব্যক্ত রাখি।
সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার আলতাফ হোসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহরিন রিনি। প্রথমেই যাচ্ছি আলতাফের কাছে। নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে ঠিক ততটাই কিন্তু জমে উঠতে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 100 নির্বাচনের প্রচার প্রচারণা। এবং শুধু প্রচার প্রচারণা নয়, নির্বাচন কেন্দ্রিক যত আয়োজন সেগুলো কিন্তু আসলে পুরোদমে চলছে। আমরা এই মুহূর্তে দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনে প্রার্থীরা যেমনিভাবে প্রচারণা চালাচ্ছে তেমনিভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার একটি অভিযান কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। শিক্ষার্থীদের উদ্যোগে প্রার্থীরাও কিন্তু এর সাথে যুক্ত হয়েছে এবং তারা যেটি বলছেন যে নির্বাচন উপলক্ষে আসলে তারা একটু বাড়তি উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মুহূর্তে ক্যাম্পাসে আছে। আজকে যত ছুটির দিনেও কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে আমরা উৎসাহ উদ্দীপনা, নির্বাচন কেন্দ্রিক যে উৎসাহ সেটি কিন্তু দেখছি। প্রার্থীরাও কিন্তু পুরোদমে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং প্রার্থীদের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি তাদের ভিতরে আর কোনো সংশয় কাজ করছে না। অর্থাৎ আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে অফিসার সমিতি এবং অর্থাৎ শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের যে চলমান শাটডাউন কর্মসূচি অর্থাৎ তাদের যে পোষ্য কোটা ইস্যু ছিল সামনে, সেই ইস্যুকে কেন্দ্র করে যে কর্মসূচি ছিল সেগুলো আপাতত নির্বাচনের কারণে স্থগিত ঘোষণা করার ফলে তারা কিন্তু একটা স্বস্তি পেয়েছেন এবং তারা বলছেন যে তাদের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে আর কোনো সংশয় কাজ করছে না। এবং তারই উপর ভিত্তি করে আমরা প্রার্থীদের দেখছি তারা কিন্তু পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আর মাত্র 5 দিন বাকি আছে। এর মধ্যে তারা কিন্তু আরও শিক্ষার্থীদের কাছে, ভোটারদের কাছে দ্রুত আরও দৃষ্টি আকর্ষণের জন্য নানা পন্থা অবলম্বন করছে। তারা গান গিয়ে এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড একই সঙ্গে তারা বিভিন্ন উপায়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা তারা করে যাচ্ছে এবং এভাবে করে নির্বাচনের যে প্রচারণা শিক্ষার্থীরা চালাচ্ছেন। একই সঙ্গে জানিয়ে রাখি যে আগামী 16 অক্টোবর কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মোট যে প্রার্থী এবং ভোটার রয়েছে আমরা যেটি জানি যে ভোটার সংখ্যা রয়েছে 28,902 জন এবং বিপরীতে প্রার্থীও কিন্তু 902 জন রয়েছে। তো এর উপর ভিত্তি করে আমরা দেখছি যে পুরোদমে আসলে নির্বাচন যত এগিয়ে আসছে এবং প্রচারণাও জমে উঠছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সবাই প্রত্যাশা করছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ খবরাখবর। চলে যাচ্ছে চাকসু নির্বাচনের খবরাখবর জানতে, সেখানে আছেন সহকর্মী মেহরিন রিনি। চাকসু নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে প্রার্থীরা ততই ব্যস্ত হয়ে উঠছেন তাদের যে প্রচার প্রসারের কাজ সেটিতে। তারা পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে। একটি ভোটারও যেন বাকি না থাকে এই যে প্রচারণা থেকে, সেটি তারা নিশ্চিত করছেন। আজকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ছুটির দিন, তো সেই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা একেবারেই আসলে নেই বললেই চলে। পুরো বিশ্ববিদ্যালয় ফাঁকা। এরপরেও সকালে একবার শাটল এসেছিল, তখন কিন্তু প্রার্থী শাটলের যারা শিক্ষার্থী ছিল তাদের কাছে পৌঁছে দিয়েছে যে লিফলেট, তারপরে তাদের যে ইশতেহার সেগুলো। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে হলগুলো রয়েছে সেখানে যে শিক্ষার্থীরা অবস্থান করছে তাদের কাছে পৌঁছে দিয়েছেন তাদের ইশতেহার, তাদের লিফলেট। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন কটেজ রয়েছে, সেই কটেজগুলোতেও শিক্ষার্থীরা অবস্থান করছেন, তাদের কাছেও আসলে পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা। তবে আমরা আসলে দেখছি যে শুধুমাত্র প্রার্থীরাই নয়, ভোটাররাও পৌঁছে যাচ্ছেন প্রার্থীদের কাছে, তাদের কাছ থেকে সংগ্রহ করছেন লিফলেট, যেটি তারা নিজেদের সংগ্রহে রাখতে চাচ্ছেন স্মৃতি হিসেবে। এই যে প্রচারের কাজ সেটি আসলে আচরণবিধি অনুযায়ী সকাল 8টা থেকে রাত 10:30 পর্যন্ত সীমিত থাকবে এবং এই সময়টাতে তাদের যে সাউন্ড সিস্টেম ব্যবহার করার অনুমতি ছিল, যদিও সেটা সন্ধ্যার পরে ব্যবহার করা যেত না, কিন্তু শিক্ষার্থীদের সমস্যার কথা চিন্তা করে বা তাদের বিভিন্ন যে বিভাগে পরীক্ষা চলছে সেটির কথা বিবেচনা করে প্রার্থীরা কোনো ধরনের সাউন্ড সিস্টেম এখনো পর্যন্ত ব্যবহার করেনি। আগামী 15 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদের 15টি কেন্দ্রে 60টি কক্ষে ভোট অনুষ্ঠিত হবে এবং সেটার জন্য থাকবে 700টি গোপন বুথ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে প্রশাসন ও কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা তৈরি করছে। উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতায় আনার জন্য গোপন সম্পর্ক তৈরি করছে। দুপুরে খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে ছাত্র যুব সমাবেশে এ কথা বলেন তিনি। নির্বাচনের আগে প্রশাসনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান জামায়াত নেতা। নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা
দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন, তাদের প্রভাব খাটিয়ে তাদের কথা শুনতে বাধ্য করা হচ্ছে। আমরা বলছি আমাদের কথা শুনতে হবে, আমরা তা বলিনি। আপনি কারো কথা শুনবেন না, যেটা ন্যায়, যেটা সত্য, যেটা ইনসাফ, আপনি সেই কাজই আপনি করবেন। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থার সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। সকালে এফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে ছায়া সংসদ বিতর্কে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু শেখ হাসিনা স্বৈরাচারী ব্যবস্থা রেখে গিয়েছে। আবারও যদি সেই রকম স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়, আবারও আপনাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। তাই এই গণভোটটা যাতে পাস হয়, গণভোটটার পক্ষে যাতে হাঁ ভোট পড়ে, সেই জন্য আপনাদের জীবন নির্ভর করে সেই রকম একাগ্রতা, সেই রকম নিষ্ঠা, সেই রকম সর্বশক্তি নিয়োগ করবেন আপনারা। সময় সংবাদে আরও থাকছে। সিরিজ বাঁচাতে আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডেতে রাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণে জয়ে ফেরার চ্যালেঞ্জ টাইগারদের। মিয়ানমারের ভেতরে রাতে গোলাগুলির ঘটনায় কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার কারণে আপাতত কৃষি কাজে যাচ্ছেন না অনেক বাসিন্দা। তবে বিজিবি জানিয়েছে সংঘর্ষ বাংলাদেশে নয়, মিয়ানমারের ভেতরে চলছে। স্থানীয়দের সাবধানতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়ে বিজিবি বলছে পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছেন তারা। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবনের ঘুমধুম ও কক্সবাজারের উখিয়ার রহমতের বিল এলাকা। রাতের নীরবতা ভেঙে গভীর রাতে শোনা যায় প্রচণ্ড গোলাগুলির শব্দ। মিয়ানমারের অভ্যন্তরে চলা এই সংঘর্ষ আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী জনপদে। ধামনকালী, আঞ্জুমান পাড়া, রহমতের বিল সহ আশপাশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাও শুনেছেন গুলির শব্দ। ভয়ে অনেকেই বন্ধ করে দিয়েছেন কৃষিকাজ। 11টা বাজে, 11টা হতে 12টা পর্যন্ত একরকম গুলি চলেছিল। বান্দরবনের ঘুমধুম সীমান্তেও মিয়ানমারের ভেতরের গোলাগুলির আওয়াজ ভেসে আসে। ওপারে সংঘর্ষ হলে এপারের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। মায়ানমার সীমান্তে যেহেতু আমাদেরই বসবাস, এটা তো স্বাভাবিক হবেই। গত বছরেই কিন্তু এই সেম একটা অবস্থা তৈরি হয়েছিল আমাদের এলাকায়, এবং ইনসিডেন্টলি একটা মানুষ মারাও গিয়েছিল। ধান ক্ষেতের মাঝে তো এই অবস্থা অনেকে যায় না পারে, এবং বাধা দেবে অবস্থা যাইলে হারিয়ে যায়, তো গুলি চালাচলি আজ কি কোনো মানুষ যাই পারিব না পারিব। হালকা গোলাগুলির বইয়ের হারে গুদা না যায়, দানও তো সাইকেল না যায়। সীমান্তবর্তী বাসিন্দাদের আতঙ্ক দূর করতে সচেতনতা বৃদ্ধি ও সতর্কতা অবলম্বনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা সীমান্তর বাসিন্দাদেরকে গত রাত্রি থেকে সতর্ক করতেছি, এখনও সতর্ক করতেছি, যে কোনো মুহূর্তে তারা আবার দাঙ্গা করতে পারে, যে কোনোভাবে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বিজিবি বলছে সংঘর্ষ পুরোপুরি মিয়ানমারের অভ্যন্তরে, বাংলাদেশ সীমান্তে এখনো কোনো নিরাপত্তা হুমকি নেই। আমাদের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে মায়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ ঘটে, যা বাংলাদেশের ভেতরে নয়। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত এবং সতর্কভাবে দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ মিয়ানমার প্রায় 271 কিলোমিটার সীমান্ত জুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সড়ক ফুটপাতের অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে বিশেষ পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর জনসচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আর ভিসি চত্বরে এসে শেষ হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডাকসুর ভিপি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব সহ অনেকে। ডিএসসিসির এই বিশেষ অভিযানে অংশ নেন 1300 পরিচ্ছন্ন কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ এলাকায় সড়কের পাশে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিসের লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানো হয়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমাদের ডাকসুর তরফ থেকে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং
আমরা আমাদের মতো করে আমাদের সামান্য সামর্থ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও এই অভিযানের সাথে সহযোগী হিসেবে আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই। এবার অক্টোবরের প্রথম দিকেও বৃষ্টি শেষ হচ্ছে না, এই কারণে আমরা সজাগ আছি, আমাদের কর্মী বাহিনী সজাগ আছে, আমাদের যারা মনিটরিং করে তারা সবাই সজাগ আছে। কাজেই আমরা আশা করতেছি যে যেভাবে আশঙ্কা করা হচ্ছে ডেঙ্গু সেভাবে ছড়িয়ে পড়বে না। আমরা আমাদের তৎপরতা অব্যাহত রাখবো। ঢাকা মেডিকেল কলেজ সহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাঙ্গণটি পরিষ্কার রাখার জন্য এই অভিযান অব্যাহত থাকবে। আমরা অনেক আগেই আমরা বিসি স্যারের সঙ্গে কথা বলে এই উদ্যোগটা আমরা নিয়েছি। পটুয়াখালীতে র্যাবের পিকনিকের মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় র্যাব সদস্য সহ আহত হয়েছেন 22 জন। মাদারীপুরে 2টি বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন 1 জন। র্যাব 8-এর একটি মাইক্রোবাস বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। পথে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক এবং ফতুল্লা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং গাড়িতে থাকা র্যাব সদস্য সহ 22 জন আহত হন। এদিকে মাদারীপুরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি ছিটকে সড়কের অপর পাশে চলে যায়। এ সময় কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় আরেক বাস। এ সময় ঘটনাস্থলে মারা যায় 1 জন, আহত হয় অন্তত 10 জন। বাংলাদেশের অন্তত একটি যুদ্ধজাহাজ ও একটি নৌঘাঁটি নৌ কমান্ডোদের নামে নামকরণ করার দাবি তুলেছেন বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোরা। রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ নৌ কমান্ডো অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলনে তারা বলেন, মুক্তিযুদ্ধে অসামান্য অবদান থাকার পরও পরবর্তী সময়ে অবহেলিত তারা। মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে রক্ষা করতে নৌপথে কিভাবে জীবন বাজি রেখে লড়াই করেছেন তারা, সেই স্মৃতিচারণ করে কমান্ডারদের নামে জাহাজ ও ঘাঁটি নামকরণের দাবি জানান তারা। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেনেসিতে সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 19 জন নিখোঁজ হয়েছেন। তাদের সবাইকে মৃত বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার সকালে ওই বিস্ফোরণে বাড়িঘর কেঁপে ওঠে, বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের সামরিক বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমসের কারখানা। ভয়াবহ বিস্ফোরণের ধ্বংসলীলা ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো এলাকা জুড়ে। শুক্রবার সকাল 8:45টার দিকে হঠাৎ বিস্ফোরণে কয়েক মাইল পর্যন্ত এলাকা কেঁপে ওঠে। প্রায় 1300 একর জায়গা জুড়ে কারখানাটি পরিণত হয় ধ্বংসস্তূপে। এই কারখানাটিতে প্রায় 80 জন কর্মচারী কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র জিম ব্যাটস। তবে বিস্ফোরণের সময় সেখানে কতজন ছিলেন তা স্পষ্ট নয়। কারখানার একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, অনেকে নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন তদন্তকারী সংস্থা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সময় সংবাদ। খেলার খবর। বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজে শেষ ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া। তেমনটি হলে আফগানদের কাছে টানা 3য় ওয়ানডে সিরিজ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাবে মেহেদী মিরাজের দল। এমন কঠিন পরীক্ষায় একাদশে পরিবর্তন এনে পূর্ণ শক্তির দল সাজানোর সম্ভাবনা টাইগারদের। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায়। টি-20-র উল্টো চিত্র একটা সময়ের পছন্দের ফরম্যাট ওয়ানডেতে। 50 ওভারের ক্রিকেটটা যেন ভুলেই গেছে টিম টাইগার্স। 2023-24-এর পর টানা 3য় ওয়ানডে সিরিজ হারের চোখ রাঙানি এই আফগানদের কাছেই। টানা 3 ওয়ানডে সিরিজ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডকে সামনে রেখেই মাঠে নামবে বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই। অধিনায়ক মিরাজেরও প্রমাণ দিতে হবে নিজের নেতৃত্বের যোগ্যতার। আছে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণও। এ তো গেল শুধু আফগানিস্তানের হিসেব। আন্তর্জাতিক ওয়ানডেতেও গল্পটা একই রকম হতাশার। শেষবার একটা ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতিটা 19 মাসের পুরনো। শ্রীলঙ্কাকে হারানোর পরে এই ফরম্যাটে আর কোনো অর্জন নেই বাংলাদেশের। শেষ 1 বছরে মাত্র 2 ওডিআই জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা।
মলিন অধিনায়ক মেহেদী মিরাজের পরিসংখ্যানটাও তার নেতৃত্বে 8 ম্যাচ খেলা বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র একটাই। ডু অর ডাই ম্যাচে অধিনায়ককে পরিবর্তন আনতে হচ্ছে একাদশে। প্রথম ম্যাচে স্বীকৃত 2 স্পিনার নিয়ে নামার সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ। আবুধাবির মন্থর উইকেটে 3 পেসারের যৌক্তিকতাও ছিল না বেশি। সিরিজ বাঁচানোর মিশনে বাড়তি স্পিনার খেলাবে টিম ম্যানেজমেন্ট। ফেরানো হবে রিশাদ হোসেনকে, ফিরবেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমানও। তাদের জায়গা করে দিতে বেঞ্চে বসবেন তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। শুধু একাদশে বদল আনলেই চলবে না, অধিনায়ক মিরাজকে পাল্টাতে হবে নিজের ব্যাটিং অ্যাপ্রোচটাও। তার মন্থর গতির ইনিংস ভুগিয়েছে সবশেষ ম্যাচে। বাংলাদেশ দলেরও মাথা ব্যথার কারণ ওই অতিরিক্ত ডট বল। সিরিজ বাঁচাতে তাই রানিং বিটুইন দ্য উইকেট হতে পারে বড় সমাধান। টিম ম্যানেজমেন্টও গুরুত্ব দিচ্ছে একই বিষয়ে। সাদা বলের ফরম্যাটে যা কিনা পুরনো সমস্যা টিম বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন নাইম শেখ, ভিসা জটিলতা কাটিয়েছেন, তবে তার সম্ভাবনা নেই শুরুর একাদশে থাকার। সাব্বির মিথুন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উপদেষ্টা নয়, দুর্নীতির কাঠামো থেকে জাতির সেফ এক্সিট দরকার, মন্তব্য আসিফ নজরুলের। গুম খুন মুক্ত ব্যবস্থার তাগিদ আদিলুরের। জুলাই সনদে সমাধান দেখছেন বদিউল। দেশে জাতীয় নির্বাচনের হাওয়া বইছে, চট্টগ্রামের প্রধান নির্বাচন কমিশনার বললেন ভোট গ্রহণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া। এবং দেশে জ্বালানি ঘাটতির দায়ে রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীদের, বললেন জ্বালানি উপদেষ্টা। বাধ্য হয়েই করতে হচ্ছে এলএনজি আমদানি। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে যুক্ত হবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ আলিফ। খেলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।